চলো, লাস্ট হয়েছিল আমাদের অসহযোগ আন্দোলন, না? অসহযোগ আন্দোলন তো কি করছে কেন? কি করছে শুনতে পাচ্ছ? আসছে কেন আমি বুঝতে পারছি না। চলো, অসহযোগের পর থেকে। 1920-তে ছিল। নেক্সট 1930। তাই তো দেখছি কি সমস্যা হচ্ছে। বুঝতে পারছি না। এবার ঠিক আছে। ডবল সাউন্ড। এই তো উৎপল চলে এসছে। এবার ঠিক হয়ে যাবে। ও, লেভেল হাই এখন। মেয়ের না, কত মেয়ের বাবার। চলো, ইকো হচ্ছে তো ধরতে পেলাম না। কথা ইকো হচ্ছে, ডবল রিপিট হচ্ছে। চলো পড়ি নেই, যা হবে হবে। শোনা যাচ্ছে না? 1930। 30-31। 1930-31 গিয়ে আসে। না, সিভিল ডিসওবিডিয়েন্স মুভমেন্ট। জাস্ট এটুকু মনে রাখো, সিভিল ডিসওবিডিয়েন্স মুভমেন্ট। সিভিল ডিসওবিডিয়েন্স মুভমেন্ট কবে আসে? 1930-31। না, এই যে সিভিল, সিভিল বলতে পাবলিক বলতে পারো, পাবলিক সিভিল। না, ডিসওবিডিয়েন্স অমান্য আর কি। সাধারণ মানুষ যে আন্দোলনটা করে সেইটা ডিসওবিডিয়েন্স, অমান্য করেছিল সেইটাই। তার উপর বেস করে এই যে সিভিল ডিসওবিডিয়েন্স মুভমেন্ট, এর লক্ষ্য কি ছিল? এটা দেয় কোশ্চেন। না কি? না, এর লক্ষ্য ছিল সম্পূর্ণরূপে ভারতীয় শাসন বা ভারতীয় আইন জারি। সম্পূর্ণরূপে লিখে দেবে, ভারতীয়, সম্পূর্ণরূপে ভারতীয় আইন।
চালাচ্ছে আজকে। সবই ঠিক আছে, জয়েন করাবো কি করে আমি? কে আসলো? চলে এসছে টঙ্কু। তাহলে কি বললাম, 1930-31 আমাদের সিভিল ডিসওবিডিয়েন্স মুভমেন্ট আসে। এই আন্দোলনের মাধ্যমে সম্পূর্ণরূপে ভারতীয় আইন লাগু করা বা চালু করার এটাই লক্ষ্য ছিল। সম্পূর্ণরূপে ভারতীয় আইন চালু করা, এটা কি ছিল এর লক্ষ্য। নেক্সট আমরা দেখব 12ই মার্চ 1930। 12ই মার্চ 1930। 12ই মার্চ 1930 কি আসে? লবণ আইন। লবণ আইন, এটাকেই আমরা কি বলি? ডান্ডি মার্চ বা ডান্ডি অভিযান। ডান্ডি অভিযান, ডান্ডি অভিযান। এটাকে আমরা কি বলবো? ডান্ডি অভিযান। তাহলে 12ই মার্চ 1930 এটা কি তো স্টার্ট হয়? যদি বলে লবণ আইন বা ডান্ডি অভিযান স্টার্ট হয় কবে? 12ই মার্চ। না, কার নেতৃত্বে হয়? গান্ধীজির নেতৃত্বে। গান্ধীজির নেতৃত্বে হয়। নেতৃত্বে গেছিলেন গান্ধীজি। না, এই অভিযান কোথা থেকে হয়েছিল? সবরমতী থেকে শুরু হয়। সবরমতী থেকে শুরু হয়, ডান্ডির তটে গিয়ে শেষ হয়। ডান্ডি তটে গিয়ে শেষ হয়। শুরু হয়েছিল সবরমতী নামক স্থানে আর শেষ হয় ডান্ডি তট, গুজরাটে অবস্থিত। ঠিক আছে, গুজরাটে অবস্থিত। না, টোটাল দৈর্ঘ্য কত ছিল? 390, 390 কিমি। 390 কিমি পথ, অর্থাৎ সবরমতী থেকে ডান্ডি তট পর্যন্ত হেঁটে যাত্রা করেছিলেন। নেতৃত্বে ছিল গান্ধীজি। এটাই লবণ আইন বা ডান্ডি অভিযান নামে পরিচিত। না, এই যে অভিযান সেটা শেষ হয় কবে? শেষ হয় 6 এপ্রিল। 6 এপ্রিল 1930। 6 এপ্রিল 1930। মার্চ মাস কত দিনে হয়? 31। তাহলে 31-এ 12 বাদ দাও, 19, আর এইদিকে 6, 25। তাহলে টোটাল 25 দিন। 25 দিন ধরে চলেছিল, মনে রাখবে দেয় দিনটা। তাহলে মার্চ 12-তে স্টার্ট হয়, 6 এপ্রিল শেষ হয়। তাহলে টোটাল 25 দিন ধরে চলেছিল ডান্ডি অভিযান। টোটাল কত দৈর্ঘ্য ছিল? 390 কিমি পথ। শুরু হয় সবরমতী, শেষ হয় ডান্ডি তটে। নেতৃত্ব দিয়েছিলেন গান্ধীজি। না, এই লবণ আইনকেই বা ডান্ডি অভিযানকেই আরেকটা জিনিস এখান থেকে কোশ্চেন ছিল। হ্যাঁ, সদস্য সংখ্যা কত ছিল? গান্ধীজি সহ সদস্য সংখ্যা কত ছিল? কতজন যাত্রাপথে ছিল বা হেঁটে ছিল? মোট 78 জন। 78 জন। তাহলে লবণ আইন বা ডান্ডি অভিযান 78 জন অংশগ্রহণ করেছিল। শুরু হয় 22 মার্চ 1930, শেষ হয় 6 এপ্রিল 1930। 25 দিনের সফর। নেতৃত্বে ছিল গান্ধীজি। সবরমতী শুরু হয়, ডান্ডি তটে গিয়ে শেষ হয়। টোটাল দৈর্ঘ্য ছিল 390 কিমি। এই যে ডান্ডি অভিযান, এই অভিযানকেই নেতাজি সুভাষচন্দ্র বসু কি করে? নেপোলিয়নের যে যাত্রা আর কি, নেপোলিয়নের অভিযান আর কি, বিশ্ব ভ্রমণ বা বিশ্বযাত্রা, সেটার সঙ্গে তুলনা করেছেন। নেতাজি সুভাষচন্দ্র বোস, নেতাজি সুভাষচন্দ্র বোস এই লবণ আইনকে বা ডান্ডি অভিযানকে কি, এই ডান্ডি অভিযানকে তুলনা করেন নেপোলিয়নের সঙ্গে। অভিযানকে
নেপোলিয়নের সঙ্গে তুলনা করে। নেপোলিয়নের সঙ্গে তুলনা করেন। নেপোলিয়নের সঙ্গে তুলনা করেন। দিবে কোশ্চেনটা দেয়। তাহলে এই গেল আমাদের ডান্ডি অভিযান। 1930-31 আসলো। এই সময় কি হয়েছিল? প্রথম গোল টেবিল বৈঠক, মনে রাখবে 1930-এ ফার্স্ট বা প্রথম গোল টেবিল বৈঠক বলেছিলাম, যদিও গোল টেবিল বৈঠক, প্রথম গোল টেবিল বৈঠক কবে হয় বলো? বলো বলো বলো। 1930 কোথায় হয়? লন্ডন। 1930-এ লন্ডনে। আচ্ছা, এবার বুঝতে পারছি। যখন অন করছে বাকিরা তখন করছে। চলো ঠিক আছে। 1930 সালে লন্ডনে হয়েছিল প্রথম গোলটেবিল বৈঠক। এই সময় ব্রিটিশ প্রধানমন্ত্রী কে ছিল? এই সময় ব্রিটেন প্রধানমন্ত্রী কে ছিল? ব্রিটেন প্রাইম মিনিস্টার বা প্রধানমন্ত্রী কে ছিল? র্যামসে ম্যাকডোনাল্ড। র্যামসে ম্যাকডোনাল্ড। র্যামসে ম্যাকডোনাল্ড। আর ভাইসরয় কে ছিল তখন? ভাইসরয় কে ছিল? লর্ড আরউইন। লর্ড আরউইন। লর্ড আরউইন। এই সময় ভাইসরয় ছিল লর্ড আরউইন। আর এই লর্ড আরউইন এর সাথেই তো গান্ধীজি একটা চুক্তি করেন, যা গান্ধী আরউইন চুক্তি নামে পরিচিত। কত হয় গান্ধী আরউইন চুক্তি? গান্ধী আরউইন চুক্তি কবে হয়? 5 মার্চ 1931 কি হয়? গান্ধী আরউইন চুক্তি হয়। গান্ধী আরউইন চুক্তি হয়। গান্ধী আরউইন চুক্তি হয়। এই গান্ধী আরউইন চুক্তি কোথায় হয়েছিল? দিল্লিতে হয়। এটাকে দিল্লি চুক্তিও বলে হয়। কি বলে? দিল্লি চুক্তিও বলে এটাকে। এটাকে দিল্লি চুক্তিও বলে, দিল্লি চুক্তি। ভারতের ভবিষ্যৎ নিয়েই, ভারতের স্বাধীনতা নিয়েই আলোচনা হয়। 1931-এ দ্বিতীয় গোলটেবিল বৈঠক হয়। 1931-এই দ্বিতীয় গোলটেবিল বৈঠক হয়। মনে রাখতে হবে, এগুলো দিবে কোশ্চেন। দ্বিতীয় গোলটেবিল বৈঠক হয় 1931-এই। দ্বিতীয় গোলটেবিল বৈঠক হয় কবে? 1931-এ। লন্ডনেই, একই জায়গা, লন্ডনেই হয়েছিল। ঠিক আছে। এই দ্বিতীয় গোলটেবিল বৈঠকে গান্ধীজি কিন্তু অংশগ্রহণ করে। গান্ধীজি অংশগ্রহণ করে। কি বানান দীর্ঘিকার হয়। দ্বিতীয় গোলটেবিল বৈঠকে গান্ধীজি অংশগ্রহণ করে। দ্বিতীয় গোলটেবিল বৈঠকে গান্ধীজি অংশগ্রহণ করে। ঠিক আছে। এরপরেই 1932-এ কি হয়? পুনা চুক্তি। 1932 26 সেপ্টেম্বর কি হয়? পুনা চুক্তি। পুনা চুক্তি, পুনা প্যাক্ট। 1932-এ 26 সেপ্টেম্বর পুনা চুক্তি হয়। না, পুনা চুক্তিতে কি হয়েছিল যদি বলি, না এই চুক্তি অনুযায়ী কি হয়, মানে কি বলবো, ইলেকশন কমিশন গঠিত হয়। অবশ্যই ইলেকশন কমিশনটা কি হয়? সেপারেট। সেপারেট ইলেকশন কমিশন, আলাদা। সেপারেট ইলেকশন কমিশন গঠিত হয়। ইলেকশন কমিশন গঠিত হয়। সেপারেট ইলেকশন কমিশন গঠিত হয়। 1932 সালে 26 সেপ্টেম্বর পুনা চুক্তি হয়। এই পুনা চুক্তি অনুযায়ী কি হয়? সেপারেট ইলেকশন কমিশন গঠিত হয়। ওই যে দলিতদের জন্য, মুসলিমদের জন্য, এই চুক্তি অনুযায়ী কি হয়? দলিতদের জন্য সিট সংখ্যা বৃদ্ধি পায়। যারা নিচু ছিল, নিম্ন শ্রেণী ছিল, দলিতদের জন্য সিট সংখ্যা বৃদ্ধি পায়। এই চুক্তি অনুযায়ী দলিতদের সংখ্যা, আসন বৃদ্ধি পায়। দলিতদের আসন বৃদ্ধি পায়। এই চুক্তিতেই দলিতদের আসন বৃদ্ধি পায়। আসন বৃদ্ধি পায়। এই বছর এই কি হয়?
তৃতীয় গোলটেবিল বৈঠক 1932-এই তৃতীয় গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়। তৃতীয় গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয় কোথায়? লন্ডনে। তিনটেই লন্ডনে হয়, মনে রাখবে। না, এই তৃতীয় গোলটেবিল বৈঠকে কিন্তু কংগ্রেস পার্টিসিপেট করেনি। তৃতীয় গোলটেবিলে ছিল কংগ্রেস, যদিও কংগ্রেস পার্টিসিপেট করে। তৃতীয় গোলটেবিল বৈঠকে কংগ্রেস পার্টিসিপেট করেনি, কংগ্রেস অংশ নেয়নি। কংগ্রেস পার্টিসিপেট করেনি। তাহলে তৃতীয় গোলটেবিল বৈঠক 1932 সালে লন্ডনেই, কংগ্রেস পার্টিসিপেট করেনি। এখান থেকে আরেকটা কোশ্চেন বলেছিলাম, তিনটি গোলটেবিল বৈঠকে পার্টিসিপেট করে কে? তিনটি গোলটেবিল বৈঠকে অংশ নেয় ডক্টর বি আর আম্বেদকর। তিনটি গোলটেবিল বৈঠকে অংশ নেয় ডক্টর বি আর আম্বেদকর। মনে থাকবে তো? কই সব কোথায় গেল? বাহ, কথা বলছে না। সময় হচ্ছে, হ্যাঁ আছি তাই বলছে অর্ঘ। সময় কিছু কিছু ক্ষেত্রে অপেক্ষা হচ্ছে, মানে অসুবিধা হচ্ছে। চলো নেক্সট আমরা দেখব ভারত ছাড়ো আন্দোলন কবে হয় বলো? 1942 সালে, তারিখও মনে রাখবে। 9 আগস্ট শুরু হয়, 8 আগস্ট মানে 9 আগস্ট সূচনা হয়। 1942 9 আগস্ট। ভারত ছাড়ো আন্দোলন। না, এই যে ভারত ছাড়ো আন্দোলন, এর মধ্য দিয়েই কিন্তু একটা বার্তার সূচনা পৌঁছে যায় ইংরেজদের কাছে। ভারত ছাড়ো আন্দোলন, বুঝতেই পারছি নামের মধ্যে। এই আন্দোলন জোরপূর্বক হয়, এই আন্দোলনের মধ্য দিয়ে ইংরেজদের কাছে একটা বার্তা পৌঁছে দেয় ভারতীয় জনতা, যে তাদের দিন আর বেশি দিন নয়, তাদেরকে ভারত ছাড়তে হবে। ঠিক আছে, তাহলে এই ভারত ছাড়ো আন্দোলন স্টার্ট হয় 1942 9 আগস্ট, মনে রাখবে। কোথায়? কোন স্থান? বোম্বে এর সূচনা হয়। তারপরে গোয়ালিয়র, রাজস্থানের। তারপরে আরেকটা স্থান মনে পড়ছে না, এই দুটো মনে রাখো, বোম্বে, তারপরে গোয়ালিয়র, তারপরে বিভিন্ন স্থানে আস্তে আস্তে ছড়িয়ে পড়ে। যেহেতু আগস্ট মাসে শুরু হয়, সেজন্য একে আগস্ট আন্দোলনও বলা হয়। কি বলা হয়? আগস্ট আন্দোলনও বলা হয়। ঠিক আছে, সেম আগস্ট আন্দোলন কবে হয়েছে যদি বলে, তাও এটা হয়ে যাবে। না, এই আন্দোলনেই গান্ধীজি ডু অর ডাই এই স্লোগানটা তুলেছিল। ডু অর ডাই, কে তুলেছিল স্লোগানটা? গান্ধীজি। যদি বলে ডু অর ডাই, কোন আন্দোলনের স্লোগান ছিল? ভারত ছাড়ো আন্দোলন। কে তোলেন? গান্ধীজি। আরেকটাও ছিল স্লোগান, কি না? ব্রিটিশ লিভ ইন্ডিয়া, ব্রিটিশ লিভ ইন্ডিয়া, এটাও একটা স্লোগান ছিল, ব্রিটিশ লিভ ইন্ডিয়া। ঠিক আছে, গান্ধীজি দিয়েছিল। ব্রিটিশ লিভ ইন্ডিয়া কে দিয়েছিল? গান্ধীজি দিয়েছিল। তাহলে ডু অর ডাই গান্ধীজির স্লোগান, ব্রিটিশ লিভ ইন্ডিয়া গান্ধীজির স্লোগান। না, ডু অর ডাই, ব্রিটিশ লিভ ইন্ডিয়া, এই স্লোগানগুলো কোন আন্দোলনের সঙ্গে জড়িত? ভারত ছাড়ো আন্দোলন বা আগস্ট আন্দোলন। তাহলে এই আন্দোলনের সঙ্গে সঙ্গেই কিন্তু ভারত স্বাধীনতার দিকে অগ্রমুখী হলো।
এবং এর সময় থেকেই অর্থাৎ 1942 থেকেই এই সময় থেকেই আমরা যেটা বলবো মানে যে পার্টে ভাগ করছিলাম আমরা কি বলছিলাম গান্ধী এরা এরকম ভাগ করছিলাম, তাহলে 1942 পর্যন্ত এই সময়টাই ছিল গান্ধী এরা। কোনটা গো? হ্যাঁ, ব্রিটিশ লিভ ইন্ডিয়া এটা স্লোগান। হ্যাঁ, ব্রিটিশ ভারত ছাড়ো এর বাংলা অর্থ হচ্ছে ব্রিটিশ ভারত ছাড়ো। ডু অর ডাই, করবো অথবা মরবো, মানে ভারতকে স্বাধীন করবো অথবা মরবো। স্যার এটা এইভাবেই লেখা থাকবে, বাংলা লিখবে না, ডু অর ডাই কার স্লোগান এইভাবেই দেবে। তো ব্রিটিশ লিভ ইন্ডিয়া কার স্লোগান, কোন আন্দোলনের সঙ্গে জড়িত। তাহলে এই সময় থেকেই যে সময়কালটা একদম 1947 পর্যন্ত এই সময়টাকে বলবো আমরা স্বাধীনতা অগ্রমুখী সময়কাল, টুয়ার্ডস ইন্ডিপেন্ডেন্স ডে যেটা বলছে আর কি, টুয়ার্ডস ইন্ডিপেন্ডেন্স, ইন্ডিপেন্ডেন্স অর্থাৎ স্বাধীনতা অগ্রমুখী সময়কাল 1942 থেকে 1947। তাহলে 1939-এ কি হয় বলেছিলাম, দ্বিতীয় বিশ্বযুদ্ধ। 1939 দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়, শেষ হয় কবে? 1945। সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার শেষ হয় না 1946। 1946 মাউন্টব্যাটেন ক্যাবিনেট মিশন, সরি ক্যাবিনেট মিশন পরিকল্পনা গঠিত হয়, ক্যাবিনেট মিশন পরিকল্পনা গৃহীত হয়, ক্যাবিনেট মিশন পরিকল্পনা গৃহীত হয়। ক্যাবিনেট মিশন প্ল্যান কবে আসে? 1946। আর এই পরিকল্পনা অনুযায়ী কি করা হয় না, যে সংবিধান গৃহীত হয়, গণপরিষদ গৃহীত হয়, আমাদের যে গণপরিষদ সেটা গঠিত হয়, বা কি বলবো কনস্টিটিউশন অ্যাসেম্বলি, যেটা অ্যাসেম্বলি লেখো গণপরিষদ লেখো তাহলে হবে গণপরিষদ, সংবিধান গণপরিষদ গঠিত হয়, সংবিধানের গণপরিষদ গঠিত হয়। ঠিক আছে, 2 সেপ্টেম্বর 1946 প্রথমবারের জন্য ভারতের একটা কি বলবো অন্তর্ভুক্তি সরকার গঠিত হয়, প্রথমবার অন্তর্ভুক্তি বা অন্তর্ভুক্ত ভারত সরকার স্থাপন হয়, স্থাপন হয়। হ্যালো, 2 সেপ্টেম্বর 1946 কি হয়, ভারতের যে সরকার থাকবে, ভারত সরকার অর্থাৎ গভর্নমেন্ট, ভারতের যে একটা কমিটি, ভারতীয় কমিটি, সেরকম কোনো কমিটি ছিল না। 2 সেপ্টেম্বর 1946 প্রথমবার অন্তর্ভুক্তি কোনো ভারত সরকার স্থাপন হয় বা কমিটি স্থাপন হয়। অতটা গুরুত্বপূর্ণ না, স্কিপ করতে পারো। এটা ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ। 20 সেপ্টেম্বর, সরি 20 ফেব্রুয়ারি, 20 ফেব্রুয়ারি 1946 ব্রিটিশ প্রাইম মিনিস্টার বা ব্রিটেনের প্রধানমন্ত্রী ক্লাইমেন্ট এটলি, মনে রাখবে ক্লাইমেন্ট এটলি, ক্লাইমেন্ট এটলি ভারতের স্বাধীনতা ঘোষণা করে, ভারতের স্বাধীনতা ঘোষণা করে, স্বাধীনতা ঘোষণা করে।
তাহলে ভারতকে স্বাধীন যে করব বা ভারতকে স্বাধীনতা দেব, সেটা কোন ব্রিটিশ প্রাইম মিনিস্টার ঘোষণা করে? ক্লাইমেট এটলি। বা ভারত স্বাধীন হওয়ার সময় ব্রিটিশ প্রধানমন্ত্রী কে ছিল? ক্লাইমেট এটলি। এই হবে। মার্চ 1947 শেষবারের জন্য, বা শেষ ভাইসরয় লেখো তাহলে হবে, শেষ ভাইসরয় ছিলেন ভারতের, শেষ ভাইসরয় ছিলেন লর্ড মাউন্টব্যাটেন। লর্ড মাউন্টব্যাটেন ভারতের শেষ ভাইসরয় ছিলেন লর্ড মাউন্টব্যাটেন, মার্চ 1947 পর্যন্ত। তারপরে ভারত যখন আবার স্বাধীন হয়ে গেল তখন আবার তাকেই করে। এই যে ভারত স্বাধীন হলো 1947, ভারত স্বাধীন হয় 1947 15ই আগস্ট। 15ই আগস্ট, 15ই আগস্ট। আর পাকিস্তান স্বাধীন হলো 1947 14ই আগস্ট। মনে রাখবে তারিখটা, 14ই আগস্ট। না, দুটো পৃথক দেশ, দুটো পৃথক দেশ স্বাধীন হলো কোন পরিকল্পনা অনুযায়ী? এটাও দেয় কোন পরিকল্পনা অনুযায়ী ভারত ও পাকিস্তান পৃথক দেশের কথা বলা হয় বা পৃথকে ভাগ করা হয়? মাউন্ট ব্যাটেন পরিকল্পনা। মাউন্ট ব্যাটেন পরিকল্পনা। তাই কোন পরিকল্পনা অনুযায়ী দুটি পৃথক দেশের গঠন হয়? মাউন্ট ব্যাটেন পরিকল্পনা অনুযায়ী, ভারত ও পাকিস্তান। আরেকটা কোশ্চেন দেয় এখান থেকে হয়ে যায় যে কোন কমিশন ভারতীয় সংবিধান গঠনের প্রস্তাব দেয়? ডিকি বার্ড কমিশন বা পরিকল্পনা। ডিকি, মনে পড়ছে না, ডিকি বার্ড ছিল না বাইন্ড ছিল? ডিকি বার্ড, দেখে নিও ওটা একটু, হ্যাঁ ডিকি বার্ডই হবে হয়তো। ডিকি, ঠিকই আছে, ওইটাই হবে ডিকি বার্ড। ডিকি বার্ড লেখো তাহলে হবে ডিকি বার্ড পরিকল্পনা। তাহলে ভারতীয় সংবিধানের প্রস্তাব দেয় সংবিধান গঠনের কথা বলে কোন পরিকল্পনা? ডিকি বার্ড পরিকল্পনা। কি? সংবিধান, সংবিধান গঠন, সংবিধান গঠনের প্রস্তাব দেয় কোন পরিকল্পনা? ডিকি বার্ড। আর দুটি পৃথক রাষ্ট্রের গঠনের দেয় কোন পরিকল্পনা? মাউন্ট ব্যাটেন পরিকল্পনা। দুটি পৃথক দেশ গঠনের কথা বলে কোন পরিকল্পনা? মাউন্ট ব্যাটেন পরিকল্পনা। আর সংবিধান গঠনের কথা বলে কোন পরিকল্পনা? ডিকি বার্ড পরিকল্পনা। ইংরেজ বলে যে তোমরা সংবিধান গঠন করো, তাহলে আমরা কি স্বাধীনতা দিয়ে দেবো, ছেড়ে দেবো তোমাদের ভারত, তোমাদের হাতে। আগে সংবিধান তো গঠন করো। এই সংবিধান গঠন করতেই সময় অনেক লেগে গেছিল, সেজন্য আরো পেছে হয় স্বাধীন, নাহলে আগেই স্বাধীন হয়ে যেত। কতদিন সময় লেগেছিল সংবিধান গঠনে? 11 মাস 18 দিন। আর আর খরচ হয় 64 লাখ। তাহলে এখানেই আমাদের ভারত স্বাধীন হয়ে গেল, এখানেই সমাপ্তি হয়ে গেল। এবার বাকি আমাদের যেগুলো বিভিন্ন গভর্নরগুলো পড়তে হবে, ভাইসরয় কে কে ছিল, কোন সময় কি ছিল, তাহলেই এই পার্টটা শেষ হয়ে যাবে। হ্যাঁ, আধুনিক ভারত। চলো হেডিং করো বিভিন্ন গভর্নর, গভর্নর জেনারেল, পরপর ওইগুলো আমরা দেখব। প্রথমে গভর্নর, তারপরে গভর্নর জেনারেল, তারপরে ভাইসরয়। গভর্নর, তারপরে কি আসে? গভর্নর জেনারেল,
তারপরে আসে ভাইসরয়, তারপরে আবার গভর্নর ফিরে আসে। পরপর আমরা দেখব বিভিন্ন গভর্নর। তাহলে রবার্ট ক্লাইভ, রবার্ট ক্লাইভ, রবার্ট ক্লাইভ সময়কাল ছিল 1757 থেকে 1760। পরে আবার হয় 1765 থেকে 1767। তাহলে রবার্ট ক্লাইভ তার সময়কাল 1757 থেকে 60 এবং 65 থেকে 67, ঠিক আছে। রবার্ট ক্লাইভ, তাহলে রবার্ট ক্লাইভ হচ্ছে ভারতের বাংলার প্রথম গভর্নর, ঠিক আছে। রবার্ট ক্লাইভ বাংলার প্রথম গভর্নর, বাংলার প্রথম গভর্নর। তার সময় কি হয়, পলাশী, এই 1757, হ্যাঁ ঠিক, পলাশীর যুদ্ধ হয়, পলাশীর যুদ্ধ, পলাশীর যুদ্ধ হয়, পলাশীর যুদ্ধ। তার সময় কি হয়, পলাশীর যুদ্ধ, পলাশীর যুদ্ধ 1757। কোশ্চেন এরকম ভাবে হবে যে পলাশীর যুদ্ধের সময় গভর্নর কে ছিল, রবার্ট ক্লাইভ, রবার্ট ক্লাইভ। তার সময় বাংলায় দ্বৈত শাসন ব্যবস্থা চালু হয়। কত? বাংলায় দ্বৈত শাসন ব্যবস্থা চালু হয় 1762। তাহলে দ্বৈত শাসন ব্যবস্থা চালু হয় কোন গভর্নরের সময়, রবার্ট ক্লাইভ। কবে? 1765। মনে থাকবে। বেদারার যুদ্ধ হয়েছিল তার সময়, বেদারার যুদ্ধ, বেদারার যুদ্ধ কার সময় হয়, রবার্ট ক্লাইভের সময় 1759। তাহলে রবার্ট ক্লাইভ হচ্ছে প্রথম গভর্নর বাংলার, 1757 থেকে 60 এই সময়কালটা ছিল তার। আর কি না, 1765 থেকে 67 এই সময়টা। পলাশীর যুদ্ধের সময় ছিল কে, গভর্নর রবার্ট ক্লাইভ। বেদারার যুদ্ধের সময় ছিল রবার্ট ক্লাইভ। বাংলায় দ্বৈত শাসন ব্যবস্থা চালু করে রবার্ট ক্লাইভ 1765-তে। ব্যাস এই কটা ফ্যাক্ট মনে রাখলেই হবে, রবার্ট ক্লাইভ। তারপরে 1760 থেকে, ওই যে মাঝে যে গ্যাপটা গেল, 60 থেকে 1760-এই আর কি, কিছু সময়ের জন্য হয়েছিল। 1760-এই গভর্নর হয় কিছু সময়ের জন্য উইলিয়াম হলওয়েল, উইলিয়াম হলওয়েল, উইলিয়াম হলওয়েল কিছু সময়ের জন্য অ্যাক্টিং গভর্নর বলতে পারো, অ্যাক্টিং, কাজ সামলাতো তাই, পার্মানেন্ট অতটা না। নেক্সট কে আসে, হেনরি ভেন কিটাট, হেনরি, হেনরি ভেনকিটাট, হেনরি ভেঙ্কিটাট। এর সময়কাল ছিল 1760 থেকে 1765। এই 65 থেকে আবার রবার্ট ক্লাইভি আসে। তাহলে হেনরি ভেনকিটাট সময়কাল 1760 থেকে 65। সময়গুলো মনে রাখার চেষ্টা করবে, তাহলে অনেক কোশ্চেন সলভ হয়ে যাবে এখান থেকেই। না, এর সময় কি হয়, বক্সারের যুদ্ধ হয়, বক্সারের যুদ্ধ হয়। কবে হয়েছিল বক্সারের যুদ্ধ? 1764, মনে থাকে জানো। পরবর্তী গভর্নর হলেন লর্ড ওয়েলেস্ট, পরবর্তী গভর্নর হলেন লর্ড ওয়েলেস্ট। তার সময়কাল 1767 থেকে 1769। অত গুরুত্বপূর্ণ না, লিখছি না, যেটা দরকার গুরুত্বপূর্ণ সেগুলো লিখবো ফ্যাক্ট। পরবর্তী গভর্নর হলেন জন কার্টিয়ার, জন কার্টিয়ার, জন কার্টিয়ার। তার সময়কাল 1769 থেকে 1772, 1772, অত গুরুত্বপূর্ণ না। নেক্সট ওয়ারেন হেস্টিংস, ইম্পর্টেন্ট, ওয়ারেন হেস্টিংস।
ওয়ারেন হেস্টিংস। ওয়ারেন হেস্টিংস তার সময়কাল 1772 থেকে 1785। 1772 থেকে 1785। ওয়ারেন হেস্টিংস না তিনি দ্বৈত শাসন ব্যবস্থার অবসান ঘটায়। দ্বৈত শাসন ব্যবস্থা যেটা রবার্ট ক্লাইভ চালু করলো 1765-তে, সেটার অবসান ঘটালো কে? ওয়ারেন হেস্টিংস। দ্বৈত শাসন ব্যবস্থার অবসান ঘটান, ইম্পর্টেন্ট হয়ে যাবে, অবসান ঘটান কে? ওয়ারেন হেস্টিংস। কত সালে? 1772। 1772 দ্বৈত শাসন ব্যবস্থার অবসান ঘটান ওয়ারেন হেস্টিংস 1772। তার সময়েই রেগুলেটিং অ্যাক্ট পাস হয়। রেগুলেটিং অ্যাক্ট, রেগুলেটিং অ্যাক্ট পাস হয়। তার সময়েই রেগুলেটিং অ্যাক্ট, রেগুলেটিং অ্যাক্ট পাস হয়। কত সালে রেগুলেটিং অ্যাক্ট? 1773। তিনি বাংলার শেষ গভর্নর ছিলেন। বাংলার শেষ গভর্নর। বাংলার প্রথম গভর্নর কে ছিল? রবার্ট ক্লাইভ, মনে রাখবে। বাংলার শেষ গভর্নর ওয়ারেন হেস্টিংস, ঠিক আছে। আর প্রথম গভর্নর জেনারেল, প্রথম গভর্নর জেনারেল, এখান থেকে গভর্নরটা হারিয়ে গেল, লুপ্ত হলো, নতুন নামকরণ করা হলো গভর্নর জেনারেল। বাংলারই কিন্তু, এখনো ভারতের হয়নি। বাংলার শেষ গভর্নর ওয়ারেন হেস্টিংস, প্রথম গভর্নর জেনারেল ওয়ারেন হেস্টিংস, বাংলারই। তার সময়েই 1774 সালে কি হয়? সুপ্রিম কোর্ট স্থাপিত হয়। সুপ্রিম কোর্ট স্থাপিত হয়। সুপ্রিম কোর্ট স্থাপিত হয়। ভারতের প্রথম সুপ্রিম কোর্ট আর কি। কোথায়? কলকাতা। কলকাতা, এখন বর্তমানে বোম্বে, দিল্লিতে আছে। কলকাতায় সুপ্রিম কোর্ট স্থাপিত হয় কবে? 1774। তার সময়েই পিটের ভারত শাসন আইন তৈরি হয়, পিটস অ্যাক্ট। পিটস অ্যাক্ট বা পিটের ভারত শাসন আইন, যেটা কত? 1784। তিনি একমাত্র, তিনি একমাত্র গভর্নর জেনারেল যে অপসারিত হয়েছিল, মানে ব্রিটিশ সরকার তাকে পদ থেকে সরিয়ে দেয়। আগেই পদচ্যুত করে, পদ থেকে হেঁটে দেয়। মনে রাখবি, ইম্পর্টেন্ট হবে এগুলো। তাহলে আমরা কি দেখলাম? ওয়ারেন হেস্টিংস হচ্ছে বাংলার প্রথম হ্যাঁ গভর্নর জেনারেল আর শেষ গভর্নর। তারপরে আসবে 1785 লর্ড কর্নওয়ালিস। লর্ড কর্নওয়ালিস, লর্ড কর্নওয়ালিস পরবর্তী গভর্নর জেনারেল লর্ড কর্নওয়ালিস। লর্ড কর্নওয়ালিস তার সময়কাল, এটাও ইম্পর্টেন্ট হয়। লর্ড কর্নওয়ালিস 1785 থেকে 85 পর্যন্ত, এই ছিল 86 হবে। 1786 থেকে 1793। লর্ড কর্নওয়ালিস 1786 থেকে 93। ভারতীয় সিভিল সার্ভিসের জনক বলা হয় কাকে? লর্ড কর্নওয়ালিসকে। ভারতীয় সিভিল সার্ভিসের, সিভিল সার্ভিসেস, সিভিল সার্ভিসের জনক, ভারতীয় সিভিল সার্ভিসের জনক বলা হয় কাকে? লর্ড কর্নওয়ালিসকে। ইন্ডিয়ান সিভিল সার্ভিস আইসিএস এক্সাম তিনি স্টার্ট করে, আইসিএস এক্সাম তিনি স্টার্ট করেছিল। তার সময়েই সনদ আইন চালু হয়, চার্টার অ্যাক্ট, যেগুলোকে বলছিলাম চার্টার অ্যাক্ট বা সনদ আইন, সব করানো হয়েছে। কত সালে? 1793।
তার আগে এসেছিল 1793 আগে 1773, 20 বছর পর পর আসে। চার্টার অ্যাক্ট, ব্যাস এই কটাই পড়ো কর্নওয়ালিস থেকে। তো হবেই বাবা। স্যার জন শোরে, জন শোরে। পরবর্তী গভর্নর জেনারেল জন শোরে কত সালে আসে? 1793 থেকে 1798। তার সময়কাল 1793 থেকে 1798। জন শোরে, অতটা গুরুত্বপূর্ণ না। নেক্সট, লর্ড ওয়েলেসলি। পরবর্তী গভর্নর জেনারেল লর্ড ওয়েলেসলি, লর্ড ওয়েলেসলি। তার সময়কাল 1798 থেকে 1805। 1805 না, লর্ড ওয়েলেসলি, এখান থেকে দুটো একটা কোশ্চেন থাকে। লর্ড ওয়েলেসলি তিনি, তার সময়ই ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠিত হয় 1800 সালে। 1800 সালে ফোর্ট উইলিয়াম কলেজ স্থাপিত হয়। ফোর্ট উইলিয়াম কলেজ, ফোর্ট উইলিয়াম কলেজ। তাহলে কোন গভর্নর জেনারেলের সময় ফোর্ট উইলিয়াম কলেজ স্থাপিত হয়? লর্ড ওয়েলেসলি 1800 সালে। লর্ড ওয়েলেসলি 1798 থেকে 1805। তার মানে এই সময়ের মধ্যে যা হয়েছে তাই হয়ে যাবে। তাহলে ফোর্ট উইলিয়াম কলেজ স্থাপিত হয় 1800 সালে, তাহলে এই হয়ে যাবে। আর কি হয়েছিল? সহায়ক সন্ধি চালু করেন তিনি, সহায়ক সন্ধি। ঠিক আছে, সহায়ক সন্ধি চালু করেন। কি এটা সহায়ক সন্ধি বলেছিলাম? সহায়ক সন্ধি বলতে ব্রিটিশ সরকার আর ভারত সরকার, মানে ভারত সরকার তো না, ভারতের জনগণ মিলে একসাথে কাজ করবে, সেটাকেই বলছে। ব্রিটিশরা ভারতীয়দের সাহায্য করবে, এই নিয়েই একটা লর্ড ওয়েলেসলি চুক্তি করে ভারতীয়দের সাথে। সহায়ক সন্ধি চালু করেন, সহায়ক সন্ধি চালু করেন। ব্যাস এই দুটো জিনিস মনে রাখো লর্ড ওয়েলেসলি থেকে। জর্জ বার্লো, পরবর্তী গভর্নর জেনারেল জর্জ বার্লো, জর্জ বার্লো। সময়কাল 1805 থেকে 1807। অত গুরুত্বপূর্ণ না। নেক্সট, লর্ড মিন্টো, লর্ড মিন্টো, লর্ড মিন্টো। 1807 থেকে 13, 1807 থেকে 13। লর্ড মিন্টো, তার সময় অমৃতসর চুক্তি হয়। অমৃতসর চুক্তি, অমৃতসর চুক্তি হয়। কবে হয়েছিল অমৃতসর চুক্তি, মনে আছে? 1900, এই 1900 হয় কি করি, 1819। তাও তো হবে না, ভুল বলছি। অমৃতসর চুক্তি 1809, সরি 1809। অমৃতসর সন্ধি বা অমৃতসর চুক্তি হয় 1809। কার মধ্যে হয়েছিল? রঞ্জিত সিং আর আরেকজন ছিল ইংরেজ, লর্ড মিন্টোর মধ্যে। রঞ্জিত সিং, রঞ্জিত সিং, আর এদিকে ছিল লর্ড মিন্টো, লর্ড মিন্টো। রঞ্জিত সিং আর লর্ড মিন্টোর মধ্যে হয়েছিল অমৃতসর চুক্তি 1809। লর্ড মিন্টো গেল। লর্ড হেস্টিংস, পরবর্তী গভর্নর জেনারেল লর্ড হেস্টিংস। তার সময়কাল 1813 হবে ওটা, 13 থেকে 1823। অত গুরুত্বপূর্ণ না। 1823 হয় লর্ড অ্যাডামস, লর্ড অ্যাডামস 1823 কিছু সময়ের জন্য ছিল, শুধুমাত্র 1823, ওই 5-6 মাস মতো ছিল। তারপরে লর্ড আমহার্স্ট, পরবর্তী গভর্নর জেনারেল লর্ড আর্মহার্স্ট, লর্ড আমহার্স্ট 1823 থেকে
1828, অত গুরুত্বপূর্ণ না। তারপরে আসবে লর্ড উইলিয়াম বেন্টিঙ্ক, এটা ইম্পর্টেন্ট। লর্ড উইলিয়াম বেন্টিঙ্ক, লর্ড উইলিয়াম বেন্টিঙ্ক, তার সময়কাল 1828 থেকে 1835, 1828 থেকে 1835, লর্ড উইলিয়াম বেন্টিঙ্ক। তিনি বাংলার শেষ গভর্নর জেনারেল, বাংলার শেষ গভর্নর জেনারেল এবং ভারতের প্রথম গভর্নর জেনারেল। এতদিন বাংলার গভর্নর জেনারেল নাম ছিল, এবার এটাকে এই নামটাকে চেঞ্জ করা হলো, বাংলার গভর্নর জেনারেল থেকে ভারতের হয়ে গেল, গোটা ভারতের জেনারেল, ভারতের প্রথম গভর্নর জেনারেল। তাহলে বাংলার প্রথম গভর্নর কে ছিল? লর্ড ক্লাইভ। বাংলার শেষ গভর্নর ছিল ওয়ারেন হেস্টিংস। বাংলার প্রথম গভর্নর জেনারেল ছিল ওয়ারেন হেস্টিংস। বাংলার শেষ গভর্নর জেনারেল লর্ড উইলিয়াম বেন্টিঙ্ক। ভারতের প্রথম গভর্নর জেনারেল লর্ড উইলিয়াম বেন্টিঙ্ক। তিনি সতী প্রথা নিষিদ্ধ করেন। 1800, সতী প্রথা বা সতীদাহ বলতে পারো, সতী প্রথা নিষিদ্ধ করেন 1829। পশু হত্যা নিষিদ্ধ করেন, পশু হত্যা নিষিদ্ধ করেন 1833। এই দুটো মনে রাখো এখান থেকে। ভারতের প্রথম গভর্নর জেনারেল কে দেয়? লর্ড উইলিয়াম বেন্টিঙ্ক। নেক্সট, লর্ড চার্লস ম্যাককল্ট। লর্ড চার্লস ম্যাককল্ট, ম্যাককল্ট, তার সময়কাল 1835 থেকে 1836। অত গুরুত্বপূর্ণ না, দরকার নাই। নেক্সট চলো, লর্ড অকল্যান্ড। লর্ড অকল্যান্ড, লর্ড অকল্যান্ড 1836 থেকে 42, 1836 থেকে 42। শেরশাহ যে কি বলবো সুরিপথ ছিল আর কি, শেরশাহ সুরিপথ, যেটা শেরশাহ বানিয়েছিল, তার নাম কি করে? পরিবর্তন করে। তার নাম কি করে? পরিবর্তন করে, দিয়ে নাম রাখে জিটি রোড। জিটি রোড, পুরো নাম হচ্ছে গ্যারড্যাঙ্ক রোড। তাহলে শেরশাহ সুরিপথের নাম পরিবর্তন করে জিটি রোড কে রেখেছিল? লর্ড অকল্যান্ড, মনে রাখবে। একটাই মনে রাখে এখান থেকে এটা। পরবর্তী গভর্নর জেনারেল হলেন লর্ড অ্যালেনবোরো। লর্ড অ্যালেনবরো, লর্ড অ্যালেনবরো 1842 থেকে 1844।
দাদা তোর শেষ না মোবাইলের? তাহলে লাগিয়ে দে মোবাইল চার্জে। লর্ড হার্ডিং পরবর্তী ফার্স্ট, লর্ড হার্ডিং ফার্স্ট, অনেক। লর্ড হার্ডিং ফার্স্ট 1844 থেকে 1848। নোট করছিস তো সুপ্রিয়? পিডিএফ হবে না আজকে। হ্যাঁ। ঠিক বলেছে। লর্ড হার্ডিং ফার্স্ট 1844 থেকে 1848। হ্যাঁ। এ তার সময় প্রথম ইঙ্গ শিখ যুদ্ধ হয়। লর্ড হার্ডিং এর সময় প্রথম ইঙ্গ শিখ যুদ্ধ, ইঙ্গ শিখ যুদ্ধ হয়েছিল। প্রথম ইঙ্গ শিখ যুদ্ধ হয়, মাথায় রাখবে লর্ড হার্ডিং। নেক্সট লর্ড ডালহৌসি। লর্ড ডালহৌসি, লর্ড ডালহৌসি তার সময়কাল 48 থেকে 56। 1848 থেকে 56। না, 1848-এ পাঞ্জাব দখল করে নেয় কে? লর্ড ডালহৌসি। দিলীপ সিংকে সেখানকার দায়িত্ব দিয়ে দেয়। 1848-এ কি করে লর্ড ডালহৌসি পাঞ্জাব দখল করে এবং দিলীপ সিংকে সেখানকার দায়িত্ব দেন বা সুবিধার বানিয়ে দেয়। দিলীপ সিংকে সেখানকার সুবিধার বানিয়ে দেয়, দায়িত্ব দেয়। আর কি করেছে লর্ড ডালহৌসি? 1850 সালে সিকিমকে ভারতের সাথে যুক্ত করে। গুরুত্বপূর্ণ পয়েন্ট, সিকিমকে ভারতের সাথে যুক্ত করে, ভারতের সঙ্গে যুক্ত করে। মার্ক করে রাখবে দেয়। সিকিম কবে ভারতের সাথে যুক্ত হয়? 1850। কে যুক্ত করেছিল? লর্ড ডালহৌসি। চায়না মায়না ওদের, পাকিস্তান ওদের কথা খাটেনি, বুঝলি? 1850-এ সিকিমকে ভারতের সঙ্গে যুক্ত করে দেয়। তারপরে কি করে? গ্রীষ্মকালের জন্য সিমলাকে রাজধানী ঘোষণা করে। গ্রীষ্মকালীন রাজধানী, গ্রীষ্ম বানা লিখছি কি সৌনকের মতন হয়ে গেল তো। গ্রীষ্মকালীন রাজধানী, গ্রীষ্মকালীন রাজধানী কাকে ঘোষণা করে? সিমলাকে। ইম্পর্টেন্ট। তাহলে ভারতের রাজধানী কলকাতা, সেখান থেকে কি করলো? দিল্লি তো পরে যায় 1911-12 থেকে একদম স্থায়ী হয়, কিন্তু ভারতের শীতকালীন এই গ্রীষ্মকালীন রাজধানী ঘোষণা করে সিমলাকে কে? লর্ড ডালহৌসি। ভারতের গ্রীষ্মকালীন এই রাজধানী ঘোষণা করে দেয় ভারত, বা ভারতীয় মহাদেশ বলতে পারো, সেই সময় ভারতীয় মহাদেশই ছিল। 1848-এর কথা না, তারও 100 বছর পরে ভারত স্বাধীন হয়। তাহলে গ্রীষ্মকালীন রাজধানী ছিল সিমলা। নেক্সট 1853 সনদ আইন ঘোষণা করে। সনদ আইন ঘোষণা করে 1853-তেই প্রথম ভারতে রেল চালু করেন। ভারতে রেল চালু করেন। টোটাল ছিল কত?
34 কিমি দৈর্ঘ্য। দিল্লি থেকে এই না, মুম্বাই থেকে থানে, মুম্বাই থেকে থানে পর্যন্ত। এই 1853-র কথা, সেই সময় তৈরি করেছিল অনেক, যদিও নিজের স্বার্থে তৈরি করেছিল, কিন্তু আমাদের উপকার ভাগ্যিস ওরা চালু করেছিল। এখনকার রেলে কত অ্যাক্সিডেন্ট, কত এই ভাবো। ভারতকে যেরকম তাহলে মুম্বাই থেকে থানে 34 কিমি পথ রেলপথ প্রথম চালু করেন কে? 1853 সালে লর্ড ডালহৌসি। তাই লর্ড ডালহৌসিকে ভারতীয় রেলের জনক বলা হয়। ডালহৌসিকে ভারতীয় রেলের জনক বলা হয়, ভারতীয় রেলের জনক বলা হয়। দেখো এখন আমাদের হাই ব্রিজ, ওভার ব্রিজ, কত ব্রিজ বানাচ্ছে, আজ বানাচ্ছে, 2 বছর 3 বছর বাদ দিয়ে ধসে পড়েছে। ওরা হাওড়া ব্রিজ বানিয়ে রেখেছে দেখো, কত সুন্দর। ভারতকে ভারতকে লুট করেছে, ঠিক আছে, ওরা সব চুরি করে নিয়ে চলে গেছে, চোর বলতে পারি, কিন্তু ভালো চোর ওরা। হ্যাঁ, হ্যাঁ, ওদের উদ্দেশ্যেই তৈরি করেছিল। রেলপথ চালু করা কি দরকার ছিল ওদের? ভারতের কোনো দরকার ছিল না তো চালু করা রেলপথ কি। ওরা তো লুটতে এসেছিল ভারতকে, ভারতকে লুটিছে, নিয়ে গেছে, সবই নিয়ে চলে গেছে। কিন্তু ওরা দেখলো যে না, আমরা বাংলায় আছি, যদি মুম্বাইয়ে দাঙ্গা বিবাদ শুরু হয়ে যায়, তাহলে তো পথ দরকার, তাড়াতাড়ি সেনা পৌঁছাতে হবে, সেই জন্য রেল চালু করেছিল। মেল চিঠি ব্যবস্থা চালু করেছিল তারা। তারাই তো দেখছে ভারতে না চিঠি দরকার, এক জায়গা থেকে আরেক জায়গায় চিঠি পাঠাতে হবে। কলকাতা থেকে লন্ডনে চিঠি যেত, ভাবো, তারাই চালু করেছিল সেই সময়। এখনো ডাক ব্যবস্থা চলছে ভারতে, ভারতের ডাক ব্যবস্থা বৃহত্তম ডাক ব্যবস্থা। ভারতের ক্ষতি করেছে, ভারতকে লুটিছে, ভারত থেকে চুরি করে নিয়ে গেছে। ইংল্যান্ডে গেলে, লন্ডন মিউজিয়ামে গেলে ভারতের কত জিনিস দেখা যাবে। কিন্তু ভালো করেছিল, কিছু কিছু ভালো করেছিল, যেগুলা করেছে মন দিয়ে করেছে, ভালো করেছে আর কি। ঠিক আছে, এর মতন যতই ঘুরে বেড়াক, যতই এদিক ওদিক করুক, অঙ্কটা ভালোই করে। চলো, তাহলে 1853-তেই ডালহৌসি ভারতে রেলের সূচনা ঘটায়, তাই তাকে ভারতীয় রেলের জনক বলা হয়। কত কিমি চালু হয়েছিল রেল ফার্স্ট টাইম? 34 কিমি, মুম্বাই থেকে থানে পর্যন্ত, মনে রাখবে। যাত্রীবাহী ট্রেন ছিল, হ্যাঁ। আর তিনিই পিডব্লিউডি চালু করেন। রাস্তায় মাঝে মাঝে দেখবে লেখা থাকে পিডব্লিউডি, আন্ডার বাই পিডব্লিউডি। পুরো নাম হচ্ছে পাবলিক ওয়ার্কার্স ডেভেলপমেন্ট, ঠিক আছে, জনসাধারণের উন্নয়নের সাথে আর কি। এটা পাবলিক ওয়ার্কার্স মানে শ্রমিক, মানে জনগণ, শ্রমিক উন্নয়ন যেটা বলছে, পিডব্লিউডির আন্ডারে। রেল, এই যে সড়ক পথগুলো, রেলপথ করেছিল, সড়ক পথ করেছিল, সব এর সময় চালু হয়েছিল। ভালো ভালো কাজ করে। তাহলে তিনিই কিন্তু পোস্টাল যে টিকিট, পোস্টাল যে টিকিট, পোস্ট অফিসের যে টিকিটগুলো হয়, পোস্টাল টিকিট চালু করেন। কত কিছু করেছে দেখো। তার সময় প্রথম লিখিত আইসিএস এক্সাম চালু হয়, লিখিত আইসিএস এক্সাম চালু হয় কবে? 1853। 1853-তে লিখিত আইসিএস এক্সাম চালু হয়। নেতা আছে, অসীম আছে, সুপ্রিয় আর উৎপল বাবু। সেদিন উৎপল কোথায় গেছিল? ওই মেডিকেলে নাকি? ঘুরতে? আচ্ছা।
ছেড়ে দেবো তাহলে, এটুকু থাকবে। ঠিক আছে, এগুলো দেখো।